আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের 17 অধ্যায়ের তৃতীয় আলোচনা নিয়ে, অর্থাৎ তৃতীয় লেকচার নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিশেষ করে গ্রাফগুলো আমরা কিভাবে তৈরি করব এবং কোনটা গ্রাফের জন্য কোনটা ছক প্রয়োজন এবং সেগুলো আমরা কিভাবে করতে পারি, এগুলো নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তোমরা যে জেলা থেকে এই ভিডিওটি দেখতেছো না কেন, তোমরা জেলার নামটি কমেন্ট করে জানিয়ে ফেলো এবং এই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে। তারপরে না হয় বাকি ভিডিওটা কন্টিনিউ করা যাক। অবশ্যই আমরা এই ভিডিওটির বাকি অংশ কম্পিউটার স্ক্রিনেই দেখব, সেখানে দেখব গ্রাফের মধ্যে কিভাবে করা যায়, সেগুলো প্র্যাকটিক্যাল দেখব আর কি, প্রত্যেকটাই কিভাবে আর্ট করা হবে এবং তোমাদের এই ভিডিও শেষে বাড়ি কাজ থাকবে, সেই বাড়ি কাজগুলো করে ফেলবে। তো চলো তাহলে সরাসরি কম্পিউটার স্ক্রিনে এবং বাস্তবে দেখা যাক যে গ্রাফের চিত্রগুলো আমরা কিভাবে আর্ট করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই লেখা আছে খাতাতে, অর্থাৎ আমাদের পেজে। তো এখান থেকে আমরা ভিডিওটা চালু করব কম্পিউটার স্ক্রিনের। যে এখানে প্রথমে বলা হচ্ছে যে আয়তলেখ অঙ্কন। তো প্রশ্নটা আসবে এরকম যে একটা উপরে সারণী দেওয়া থাকবে, তো সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে বলবে। তবে আমার মতে এই প্রশ্নটা তোমাদের তেমন একটা আসবে না পরীক্ষাতে, সবচেয়ে বেশি আসে বহুভুজ আর অজীব রেখা। তো যদি আসে তাহলে এটা করবে, আর যদি না আসে তাহলে তো নাই। তো আমাদের এখানে একটা সারণী নিয়ে নিয়েছে, আমরা কিন্তু এই সারণী দিয়ে সব কিছু কাজগুলোই কমপ্লিট করছি। তো এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তো আয়তলেখ আর্ট করার জন্য আমাদের কি করতে হবে, তো সেটার জন্য সমাধানে যেতে হবে। সমাধান আমরা তৈরি করবো এভাবে: উক্ত সারণী থেকে নিম্নে আয়তলেখ অঙ্কনের সারণী তৈরি করা হলো। তো এই কথাটা লিখে নেওয়ার পরে শ্রেণীব্যাপ্তি আমরা এক পাশে দিব, দেওয়ার পরে গণসংখ্যা এক পাশে দিব। মিডল অংশটা হচ্ছে মেইন কাজ, এখানে তোমাকে এটা নতুন করে তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে। অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন কী জিনিস সেটা যদি বুঝতে না পারো তাহলে আমাদের এই প্রথম ভিডিওটা দেখে নিও, কারণ প্রথম ভিডিওতে বেসিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে সেখানে, এবং ক নম্বর প্রশ্নে কীরকম কীরকম প্রশ্ন আসে সেগুলো নিয়েও ধারণা দেওয়া আছে। তো অবিচ্ছিন্ন আমরা কীভাবে তৈরি করব, আসলে অবিচ্ছিন্ন হচ্ছে পয়েন্ট আনতে হবে। তো এই যে এখানে 45 যে সংখ্যাটা আছে, 45 আসলে মূলত 45 না, এটা আরও একটু আগে থেকে শুরু হয়। আবার এটা 49, মূলত এখানে 49 নয়, 49-এর পর পর্যন্ত সংখ্যাটা থাকে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 45-এর জায়গায় তোমাকে লিখতে হবে 44.5, মানে 0.5 কমাইয়ে দিবে। যদি না বুঝো তাহলে 45 আগে ক্যালকুলেটরে তুলবে, 0.5 কমাইয়ে দিবে। আবার 49-এর সাথে সেটা বাড়াইয়ে দিবে। যেমন 49 যেটা আছে সেটা হচ্ছে 49.5, অর্থাৎ 49.5। তো সামনের সংখ্যার সাথে 5 কমে যাবে, 45 ওটা হবে 44.5, আর 49 49.5। এরপরে যদি আমরা নামি সেটা হচ্ছে 50, তাহলে এটা হবে 49.5, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটাই এখানে বসবে। ভিডিওটা না বুঝলে ভিডিওটা রিপিট করে দেখবে। তো 54 আছে, তাহলে 54 কী হবে 5। আবার এখানে 55 আছে, 55, তাহলে এখানে হবে 54.5। আবার এখানে 59, 59.5। এরপর আছে এখানে 60, 59.5 হবে তাহলে। আর 64 হবে 64.5, মানে একটু বেশি হবে, সামনেটা কমবে পরেরটা বাড়বে। 65 আছে 64.5, মানে 1 কমায় দিয়ে 0.5 বাড়ায় দিবা। 65 64.5। 69 69.5। আবার 70 আছে, 70টা হবে তাহলে কত, 69.5, আর 74টা হবে 74.5। তো এইভাবে আমরা এগুলো দেখব। ওকে, তো এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তাহলে আমরা তৈরি করব এই যে শ্রেণীব্যাপ্তি যা আছে, এটা নিম্নসীমা আর উচ্চসীমা। তো নিম্নসীমা থেকে 0.5 কমাবো, উচ্চসীমা থেকে 0.5 বাড়াবো। এরপরে আমরা একটা জিনিস লিখে দেব। এখন ছক কাগজে তোমরা গাইডে যদি লক্ষ্য করো তাহলে দেখবো অনেক বড় করে দেওয়া আছে। অত বড় করে পড়ার দরকার নেই, যতটুকু দেওয়া আছে অতটুকু পড়লেই হয়ে যাবে। এখন ছক কাগজে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা হবে x অক্ষ বরাবর। আমরা সেগুলো দেখব যে কিভাবে এটা করা হয়। 1 একক অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর নিব ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক, মানে 1 একক গণসংখ্যা নিয়ে। গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা মানে গণসংখ্যা টাইপের কোনো জিনিস হলেই সেটা y অক্ষ বরাবর হয়। নিয়ে আয়তলেখ আঁকা হলো। আশা করি একটু একটু হলে ধারণা আছে তোমাদের। তো আমরা একটু দেখব চিত্রটা কেমন হয়। মূলত হচ্ছে আমাদের চিত্রটা এরকম। তো এখানে আমরা এটা লম্বা একটা টান দিয়েছি x অক্ষ বরাবর, আবার y অক্ষ বরাবর একটা লম্বা টান দিয়ে দিলাম।
তো এখানে প্রথম 5টা যে ঘর আছে এগুলো আমরা ভাঙ্গা ঘর দিব। এই ভিডিওটা তৈরি করতে আমার প্রায় 2 দিন সময় লেগেছে, কারণ এই গ্রাফটা তৈরি করা আমি শিখিনি এর আগে কখনো। তো মাইক্রোসফট ওয়ার্ডে গ্রাফ তৈরি করার পরে তারপরে এগুলো সব কিছু করছি, মানে এটা হিউজ একটা সমস্যা। তো যাই হোক, তো এটা এক্স অক্ষ বরাবর এই সাইডে, ডান পাশের সাইডে, আর উপরের দিকে হবে ওয়াই অক্ষ। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। একটু বড় বড় করে দিবে, পেন্সিল দিয়ে করবে তাহলে বেশি ভালো হয়। তো উচ্চ শ্রেণীতে যখন যাবে তখন গ্রাফগুলো তোমাদের পেন্সিল দিয়ে করতেই দেবে না, তোমাদের কলম দিয়ে করতে বলবে। তো যাই হোক, যেহেতু উচ্চ শ্রেণীতে এখনও যাওনি তাই তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন্সিলে চিকন করে তাড়িয়ে নিবে, তাহলে মানে কেটে নিবে, তাহলে এটা ভালো হবে। তো এখন এই যে উপরে দিব আমরা 5, 10, 15, 20। তো 20, 25ও দিতে পারো, সমস্যা নেই। তোমাদের কিন্তু গ্রাফ ইয়া থেকেই, পরীক্ষার রুম থেকেই দেওয়া হবে, তোমাদের আবার সঙ্গে নিয়ে যেও না, সেটা আবার কোনো নকলের অভিযোগে ধরা খাবে। তো এরকম কাজ করতে যেও না। তো এখন আমরা কি করব, এই যে 44.5 সেটা আমরা কিভাবে পেলাম একটু যদি খেয়াল করি তাহলে দেখবা যে এই যে যেখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আছে না, 44.5 থেকে আমরা শুরু করব। তো প্রথম আমাদের 5 ঘর কাটা দিব, কারণ কাটা এই কারণেই দিব যে আমরা এই যে 0 থেকে, এটা কিন্তু জিরো বিন্দু থেকে 44.5, তো এইখানে তো হপকা এখানে চলে আসতে পারে না। 0 থেকে এই 5 ঘর তো আর 44.5 না, তাই আমরা এখানে কাটা দিয়ে বলবো যেখানে অনেকগুলো ঘর আছে সেগুলো হচ্ছে 0.0 থেকে শুরু করে 44.5 পর্যন্ত। তো এইটুকু আমরা দেখাই দেবো এইভাবে। তো প্রথম যে লাইনটা আছে 5 ঘর পর পর কিন্তু একটা করে মোটা করে দাগ থাকে, সেটা লাল হতে পারে অথবা নীল রঙের হতে পারে, কালো রঙের হতে পারে, তো একটু মোটা থাকে, একটু ডিফারেন্ট কালার। তো আমরা সংখ্যাগুলো দেখবো যে এই যে আমাদের যে মানে ছক কাগজটা আছে সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার লাইন, 1, 2, 3, 4 এবং এটা হচ্ছে 5 নাম্বার ঘর। তো প্রথম ঘরে আমরা 44.5 দিলাম, তারপরে আমরা দিব 49.5, কারণ এরপরে কিন্তু আমাদের 49.5 আছে। এরপরে শুধু উচ্চ সীমাগুলোই লিখব, প্রথমটা শুধু নিম্ন সীমা, পরে সবগুলো হচ্ছে উচ্চ সীমাগুলো লিখবো। দেখো এখানে তোমরা একটু যদি দেখতে পারো ভালো করে, তাহলে এটা স্ক্রিনশট করে তারপরে তোমরা এটা দেখতে পারো, অথবা তোমরা খাতায় লিখে তারপরে দেখতে পারো। 54.5, 49, 59.5, 64.5, তারপরে হচ্ছে আমাদের 69.5, 74.5, এগুলো আমরা লিখে নিলাম এক্স অক্ষ বরাবর। গণসংখ্যাগুলো আমরা লিখলাম 5, 10, 15, 20। এখন কতটুকু পর্যন্ত নিব, তো এটা জানার জন্য আমাদের দেখতে হবে গণসংখ্যা সর্বোচ্চ কত আছে। 20 আছে, 20 পর্যন্ত নিলেও হবে, 5 ঘর বাড়ে 25 পর্যন্ত নিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা নিলাম 5, 10, 15, 20। এখন দেখো 44.5 থেকে 49.5 আসলে সংখ্যাটা কত যদি একটু খেয়াল করো, তাহলে গণসংখ্যা দেখবা 4 আছে, তাই আমরা 4 ঘর পর্যন্ত দাগ দিলাম। এই যে এটা 1, 2, 3, 4 ঘর পর্যন্ত দাগ দেওয়ার পর একটু পেন্সিল দিয়ে ঘষে ঘষে কালার করে দিবা। তারপরে এটা 49.5 থেকে 54.5 আছে আমাদের 8 ঘর। দেখো এটা 5 ঘর, 6, 7, 8, 8 ঘর পর্যন্ত টান দিব। তারপরে 54.5 থেকে 59.5 দিব 10 ঘর পর্যন্ত। তারপরে আমরা 59 থেকে 64 পর্যন্ত দিব আমরা 20 ঘর, মানে এগুলো 20 ঘর পর্যন্ত আছে। 64.5 থেকে 69.5 দিব আমরা 12 ঘর। তারপর 69.5 থেকে 74.5 দিব আমরা 6 ঘর। তো এগুলো এখানে দেওয়া আছে, দেখো এই যে 6 ঘর, 12 ঘর, 20 ঘর, সব ঠিকঠাক দেওয়া আছে। তো এইভাবে 8 করে দেওয়ার পর আমাদের একটু কাজ করব, নিচের দিক থেকে লিখে দিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, একটা তীর চিহ্ন দিয়ে দেখা দিব যে এইদিকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর উপরের দিকে দেখা দিব গণসংখ্যা তীর চিহ্ন দিয়ে। এইটুকু কাজ করলে তো আমাদের গ্রাফ একদম অল ওকে, নো প্রবলেম। এখানে আর অত কিছু লিখতে হবে না, জাস্ট 4 4 পাবা। তো এটা গেল আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এরপরে আমরা দেখব যে বহুভুজ কিভাবে আর্ট করতে হয়। তো বহুভুজ আর্ট করার জন্য আমরা একটু চলে যাচ্ছি নিচে। বহুভুজ অঙ্কন প্রশ্নটা করা হবে এরকম যে তোমাকে একটা সারণী দেওয়া হবে, বলবে যে উক্ত সারণী থেকে কি বহুভুজ নির্ণয় করো। তো আমরা শুরু করবো এইভাবে, উক্ত সারণী থেকে নিম্নে বহুভুজ নির্ণয়ের সারণী তৈরি করা হলো। বহুভুজ নির্ণয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যমান দরকার তোমার, আর এগুলো কিন্তু তোমার দেওয়া আছেই, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তো এখানে শ্রেণীব্যাপ্তিগুলো আমরা লিখে নিলাম, তারপর গণসংখ্যা লিখলাম, মিডিলে আমরা লিখবো মধ্যমান। মধ্যমান বের করতে হয় কীভাবে, অলরেডি আমরা এগুলো দেখেছি যে শ্রেণীব্যাপ্তি দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আমাদের মধ্যমান আসে। মানে এখানে নিম্ন সীমা হচ্ছে 45 আর উচ্চ সীমা হচ্ছে আমাদের 49। এই দুইটা যদি আমরা যোগ করে দিই, যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 47 চলে আসে। এরপর হচ্ছে 50 আর 54কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের 52 চলে আসবে। মানে এটা হচ্ছে এরকম যে এই দুইটা সংখ্যার একদম মিডিল সংখ্যাটা কত,
50, 51, 52, 53, 54। এই 5টা সংখ্যার মধ্যে মিডিল সংখ্যা হচ্ছে 52। এটি হচ্ছে আসলে মধ্যমান। তো এরপরে মধ্যমান বের করতে তোমাকে আর হিসাব করতে হবে না, আগে দেখে নাও ব্যবধান কত করে। ব্যবধান কিন্তু 5 করে আছে। 45 যেটা সেটাকে ধরতে হবে, আবার 49 থেকে 45 মাইনাস করে দিলে কিন্তু আসবে 4। তাই শ্রেণীব্যাপ্তি 4 মনে করা যাবে না, 5 এখানে আছে। যেটা আমাদের এখানে লেখা আছে ওটাকে ধরতে হবে। 45, 46, 47, 48, 49, মোট 5টা সংখ্যা। তো 5টা ব্যবধান যেহেতু আছে, আমরা প্রথমে যখন 47 আমরা বের করে ফেলাম, 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে, তারপরে এটার সাথে খালি 5 যোগ করে দেয়, পরের মধ্যবিন্দু অটোমেটিক চলে আসবে। 47-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 52 হয়। আচ্ছা যাই হোক, 52-52-র সাথে 5 প্লাস করে দিলেই হবে 57। তো এইভাবে আমাদের চলতে থাকবে 62, 67, 72। তো টোটালি আমাদের গণসংখ্যা আসলে এখানে 60। তো এটাই হচ্ছে। এখন আমরা লিখব কিভাবে? এখন ছক্কা x অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক মধ্যবিন্দু এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক গণসংখ্যা নিয়ে বহুভুজ আট করা হলো। তো এটা আমরা লিখে দেব, এরপরে আমরা চিত্রটা লিখে ফেলব। চিত্রটা হচ্ছে এরকম যে এইখানে আমাদের y অক্ষ, এদিকে আমাদের x অক্ষ, সব তো আমরা দেখেছি গণসংখ্যা, আর এদিকে হচ্ছে মধ্যবিন্দু, এটা আমরা লিখে দিব। তো প্রথম 5 ঘর তো আমাদের ভাঙ্গা ঘর দিয়েই দিব, তো সেগুলো আমরা দিয়ে দিলাম, মানে ভাঙ্গা বলতে কার্ভ। এখানে 0, 0। এখন এখানে কিন্তু 42 থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের মধ্যবিন্দু কিন্তু ছিল 47 থেকে। যদি খেয়াল করো, এইটাই কিন্তু অনেকেরই ভুল হয়। 47 এখানে আছে, আর এখানে আছে 72। তো তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মধ্যমান যেটা আছে সর্বনিম্ন, তার সামনে কত হতে পারতো, তার সামনে কত মধ্যবিন্দু হতে পারতো। দেখো ব্যবধান যেহেতু 5 করে আছে, তাই 47-এর সামনে 5 ব্যবধানে কোন সংখ্যা আছে? 42। 42-এর সাথে 5 যোগ করলে 47 হতো। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে সামনের সংখ্যাটা হবে আমাদের 42, যেটা লেখা থাকবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে। আর 72-এর পরে যে গণসংখ্যাটা আছে সেটা হতো আমাদের 77। তাই আমরা একটা কাজ করব, গ্রাফ যখন অঙ্কন করব তখন 5 ঘর ভাঙ্গা করে দেওয়ার পরে সর্বনিম্ন যে আমাদের 47 আছে তারও সামনে যে গণসংখ্যাটা হবে সেই গণসংখ্যাটা আমরা দিয়ে দিব। তো এখানে তোমরা গণসংখ্যা দেখতে পাচ্ছ যে 72 আছে, সরি 42 আছে। তো আর এখানে হচ্ছে আমাদের 47। তারপরে আমরা গণসংখ্যাটা লিখব, মধ্যবিন্দুটা লিখব 52, তারপরে 57, 62, 67, 72, 77। 77 কোনটা? যেটা আমাদের মানে 72 তো আমাদের লাস্ট গণসংখ্যা, এটার সাথে বড় কত হতে পারতো? 77। তো যেহেতু আমাদের 72, 42 দেওয়া নাই, তাই আমরা কি করব, 47 পর্যন্ত। আচ্ছা 47-এর উপরে কীভাবে এই পয়েন্টটা আসলে, এটা একটা জানার বিষয়। যেহেতু আমরা উপরে লিখব গণসংখ্যা, আমরা যদি y অক্ষ দেখি তাহলে দেখব যে এখানে উপরে গণসংখ্যা দেওয়া আছে যে 5, 10, 15, 20। 20 পর্যন্ত কেন নেই সেটা তো জানোই, যে এখানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে আমাদের কত? 20। 20-এর বেশি লাগে না, তুমি 25 পর্যন্ত নিতে পারো। তো 25 থাকলে 30 পর্যন্ত নিতে পারো, এইভাবে তুমি 5 বাড়ায় নিতে পারো এখানে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে y অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব। এখন দেখো তো 47 মধ্যবিন্দু যখন ছিল তখন গণসংখ্যা কত ছিল? 4। তাই আমরা 47 মধ্যবিন্দু গণসংখ্যা নিয়েছি এখানে 4 পর্যন্ত। তারপরে 52 মধ্যবিন্দুতে মানে গণসংখ্যা ছিল আমাদের হচ্ছে 8। তারপরে 57 মধ্যবিন্দুতে গণসংখ্যা হচ্ছে 10। তোমরা একটু দেখে নিও। 62-তে গণসংখ্যা 20, 67-তে গণসংখ্যা হচ্ছে 12, আর হচ্ছে 72-এ গণসংখ্যা 6, আর 77-এতে কোনো গণসংখ্যা নাই, সেই জন্য এখানে 0। তো এই যে 42 থেকে 47 পর্যন্ত এগুলো ডট 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 দিবে, তারপরে একদম স্ট্রেট লাইনগুলো যুক্ত করবে, যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে, আরেক বিন্দু থেকে আরেক বিন্দুতে, একদম স্কেল ভাষায় সুন্দর করে দিবে। তো এই যে বিন্দুগুলোতে আমরা অ্যাড করে দিয়েছি, যেহেতু 72 আমাদের শেষ, এখানেই শেষ, কিন্তু আমাদের তো এটা বহু ভুজ, আর ভুজ বলতে এখানে অবশ্যই যুক্ত থাকবে, তাই আমরা 77 পর্যন্ত এরকম করে ডট 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 লাইনগুলো দিয়ে দিব। তো আশা করি এটা বুঝতে পারছো, সম্পূর্ণটাই খুব ইজি। তো বারবার একটু দেখবে, দেখার পরে সহজে যাতে আরও আয়তে চলে আসে। ওকে, এরপরে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে অজীব রেখা। আর একটা জিনিস মাথায় রাখবে, বহুভুজ তো আমার কনফার্ম আসবে পরীক্ষাতে, আর অজীব রেখাও আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে অজীব রেখার বহুভুজ তোমার আসবেই। তো এখানে যে কোনো একটা সারণী দেওয়া থাকুক না কেন, তা যেভাবে আমি বের করতে বলতেছি ওইভাবে তুমি করলে অবশ্যই তুমি পারবে। তো অজীব রেখা অঙ্কন, তো এই যে এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, তারপরে আমাদের গণসংখ্যা দেওয়া আছে। তো উক্ত সারণী থেকে নিম্নে অজীব রেখা অঙ্কনের সারণী তৈরি করা হলো। এই কথাটা লেখার পরে আমরা শুরু করলাম শ্রেণীব্যাপ্তি আর আমাদের গণসংখ্যা।
এগুলো আমরা লিখে নেওয়ার পরে ক্রমযোজিত গণসংখ্যা দরকার পড়ে অজীব রেখা অঙ্কনের জন্য। তো আমরা মাঝে মাঝে ক্রিকেট খেলা যদি দেখে থাকো তাহলে দেখবে যে রান তোলার যে একটা সিস্টেমটা থাকে সেটা নিচের দিক থেকে উপরের দিকে একটা রেখা উঠতেই থাকে, যত বেশি রান করে উপরের দিকে রেখাটা তত উঠতে থাকে। তো এই সিস্টেমটাই হচ্ছে আমাদের অজীব রেখা। শ্রেণীব্যাপ্তি আমাদের এটা, গণসংখ্যা অজীব রেখাটা কীভাবে নির্ণয় করা যায়, এই যে 4, এই 4টাই লিখবো আমরা। 4-এর সাথে আবার 10 যোগ করে হবে কত, 8 যোগ করে 4 আর 8 যোগ করলে হবে 12, 12-এর সাথে 10 যোগ করলে হবে আমাদের 22, তারপরে হচ্ছে 22-এর সাথে 20 যোগ করলে হচ্ছে আমাদের 42, আর 42-এর সাথে 12 যোগ করলে হবে আমাদের 54, আবার 54-এর সাথে 6 যোগ করলে হবে আমাদের 60। তো এই হচ্ছে সিস্টেমটা। তো টোটাল সংখ্যা হবে আমাদের 60। তো এখন ছক কাগজে এক ছক্কা বরাবর আমরা ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা নিব। শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা বলতে এই যে এই সংখ্যাটা, তবে আমরা অবশ্যই নিম্ন সীমাও নিব, দরকার আছে আমাদের এটা, কারণ শুরুটা তো 0 ছিল, 0 ছিল হচ্ছে আমাদের 45-এ, তারপর 69, 74 পর্যন্ত নিব, তাই হয়ে যাবে। এখানে একটু মিস্টেক হয়ে গেছে যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 2 একক করে ধরা হয়েছিল, সেখানে আমি এটা লিখতে ভুলে গেছি। একক গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। এখন আমরা অজীব রেখাটা দেখব, অজীব রেখা কিভাবে অঙ্কন করা যায়। তো এটা গেলো আমাদের অজীব রেখার ছক। তো এখানে হচ্ছে যে এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো আমাদের 0 0 দেওয়ার পরে এই যে আমাদের সর্বনিম্ন সীমা ছিল 45, তোমরা একটু যদি খেয়াল করো, এই যে 45 এটা আমাদের নেওয়া হলো সর্বনিম্ন সীমা এটাই। তারপর হচ্ছে 49, 54, 69, 59, 64, 69, 74 পর্যন্ত আমরা নিব। 45-এ ছিল আমাদের 0 নিম্ন সীমাতে, আর এখানে আমাদের 49-এ কত ছিল, 49, অর্থাৎ লাস্ট উচ্চ সীমার মধ্যে ছিল আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 4। তাই আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিলাম 4। 4 কিন্তু 2 ঘর নিব, কারণ আমরা জানি এক ঘরকে 2 একক করে ধরছি, ওখানে কিন্তু লিখে দিয়েছিলাম যে এক ঘরকে 2 একক। এই যেখানে এক ঘর সমান 2 একক। কেন আমরা এক ঘর সমান 2 ধরলাম, কারণ আমাদের গ্রাফটা ছোট। তো আমাদের যদি এক ঘর সমান 1 একক ধরি তাহলে এখানে প্রায় 60টা দাগ লাগবে, এতগুলো দাগ এখানে নাই। এখানে টোটালি মানে দাগ সংখ্যা হচ্ছে 10, 20, 30, 35টা, এখানে 60 কোথায় পাবো? তাই 1 একক সমান 1 ধরতে পারিনি, আমরা 1 একক সমান 2 ধরবো, তাই 4 হয়ে যাবে 2, 10 হয়ে যাবে 5, 20 হয়ে যাবে মানে 10, এরকম মানে অর্ধেক অর্ধেক কমে আসবে। তো আমাদের এইটা কিন্তু 10 পর্যন্ত, 5 ঘর 10, তাহলে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, টোটালি হচ্ছে 4 একক। এখানে 1 ঘর সমান 2 একক, এইখানে 2 ঘর সমান 4 একক। 4 এককে আমরা দিলাম। তারপর হচ্ছে 12, 12 হইতে গেলে 6 ঘর যাইতে হবে, এই হচ্ছে 5 ঘর, এই হচ্ছে 6 ঘর, এখানে একটা বিন্দু দিব। তারপর হচ্ছে আমাদের প্রায় হচ্ছে 22, 22 হলে 11 ঘর যাইতে হবে, 10 ঘর আর এই 1 ঘর, এই হচ্ছে 11 ঘর। তারপর হচ্ছে আমাদের প্রায় 42 বা এরকম কিছু, তাহলে এটি হচ্ছে আমাদের 40, মানে 20 ঘর 40, আর এটা হচ্ছে 21 ঘর, তাহলে 42। তারপর হচ্ছে আমাদের 69 যেটা, সেটাতে আছে আমাদের এখানে 52, 54 পর্যন্ত আছে। তারপর এটা হচ্ছে আমাদের 60। বিন্দুগুলো যখন আমরা প্রথমে বসায় দিব তখন 45 থেকে 49 পর্যন্ত আমরা ডট ডট দিব, দেওয়ার প্রত্যেকটা লাইন আমরা স্কেল দিয়ে সুন্দর করে অ্যাড করে দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের অজীব রেখা। আর একটু অজীব রেখা লিখে দিতে হবে, শ্রেণী উচ্চসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তো এইটুকু লিখলেই আমাদের সব কিছুর কাজ কমপ্লিট। তো আমরা আজকে প্রায় 3টা অঙ্কন শিখলাম ছক কাগজে। একটা হচ্ছে আমাদের আয়তলেখ্য, তারপরে বহুভুজ, আরেকটি হচ্ছে আমাদের অজীব রেখা। তো তোমাদের সম্পূর্ণ জিনিস কিন্তু ডিটেলসে দেখানো হলো। এরপরও যদি তোমাদের সমস্যা থাকে এই ভিডিওটি কয়েকবার দেখে তোমরা সেই সমস্যা সলভ করে নাও। আর যারা পেড কোর্সের স্টুডেন্ট আছো তারা তো গ্রুপের মধ্যে তোমাদের প্রবলেম শেয়ার করতে পারবে, এবং তোমরা আরো রিপিটেড আরো কোনো ভিডিও পেতে পারো সেই প্রবলেমের উপরে ডিপেন্ড করে। তো এরপরে ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং, কারণ এরপরে ভিডিওতে আসতেছে আমাদের সৃজনশীল প্রশ্ন। 4টা সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা অবশ্যই সেখানে দিব, এবং এই 4টা প্রশ্ন থেকে 2টি প্রশ্ন কমন পড়বে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।